আপনারা যারা ডাব্লিউবি, এসএসসি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের আমাদের এই মক টেস্ট 9 ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, পথের পাঁচালী উপন্যাসটি কে রচনা করেন? পথের পাঁচালী উপন্যাসটি কে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী গ্রামীণ বাংলার জীবনধারা এবং অপু ও দুর্গার শৈশবের এক অনবদ্য প্রতিফলন। এই উপন্যাসের ওপর ভিত্তি করেই সত্যজিৎ রায় তার বিশ্ববিখ্যাত চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের তৃতীয় প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? আপনারা যারা এই প্রশ্নগুলির উত্তর জানেন, ভিডিওর কমেন্ট সেকশানে প্রশ্নের দাগ নম্বর দিয়ে উত্তরগুলি কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, শিলিগুড়ি। শিলিগুড়িকে গেটওয়ে টু নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরটি সিকিম, ডুয়ার্স এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে যোগাযোগের প্রধান কেন্দ্র। আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন সমাজ সংস্কারের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন সমাজ সংস্কারের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, বিধবা বিবাহ চালু। 1856 সালের লর্ড ক্যানিং এর আমলে বিধবা বিবাহ আইন পাস করার পেছনে বিদ্যাসাগরের একক লড়াই ছিল প্রধান। তিনি নিজের ছেলেকে এক বিধবার সাথে বিয়ে দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন জেলা সিল্ক সিটি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন জেলা সিল্ক সিটি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, মুর্শিদাবাদ। ঐতিহাসিক কাল থেকেই মুর্শিদাবাদ উচ্চমানের রেশম বা সিল্ক উৎপাদনের জন্য পরিচিত। এখানকার সিল্ক বুনন ও রপ্তানি বিশ্বজুড়ে বিখ্যাত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা কে? অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, কাজী নজরুল ইসলাম। 1922 সালে প্রকাশিত অগ্নিবীণা ছিল নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। দেখে নেব পরের প্রশ্নটি। ব্রিটিশ শাসনকালে বাংলার প্রথম সশস্ত্র বিদ্রোহ কোনটি? ব্রিটিশ শাসনকালে বাংলার প্রথম সশস্ত্র বিদ্রোহ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, সন্ন্যাসী বিদ্রোহ। 1763 থেকে 1800 সাল পর্যন্ত চলা এই বিদ্রোহটি ছিল বাংলার সন্ন্যাসী ও ফকিরদের নেতৃত্বে কোম্পানির শাসনের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী প্রতিরোধ। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এই বিদ্রোহের প্রেক্ষাপটেই রচিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 7 নম্বর প্রশ্নটি হলো, তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942 সালে কোথায় গঠিত হয়েছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942 সালে কোথায় গঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, মেদিনীপুর। ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের তমলুকে সতীশচন্দ্র সামন্তর নেতৃত্বে এই সামন্তরাল সরকার গঠিত হয়, যা দীর্ঘ 21 মাস কার্যকর ছিল। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র সৈকত শহর দীঘা কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র সৈকত শহর দীঘা কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, পূর্ব মেদিনীপুর। দীঘা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে পর্যটক প্রিয় এবং সমতল সমুদ্র সৈকত। এটি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত এবং কলকাতা থেকে কাছে হওয়ায় অত্যন্ত জনপ্রিয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 9 নম্বর প্রশ্নটি হলো, মাস্টারদা নামে কোন মহান বিপ্লবী পরিচিত? মাস্টারদা নামে কোন মহান বিপ্লবী পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, সূর্য সেন। সূর্য সেন পেশায় একজন শিক্ষক ছিলেন বলে তাকে সবাই মাস্টারদা
বলে ডাকতেন। তার নেতৃত্বেই 1930 সালে চট্টগ্রামের ব্রিটিশ অস্ত্রাগার লুণ্ঠন করা হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 10 নম্বর প্রশ্নটি হলো, নীল চাষিদের ওপর ইংরেজদের অত্যাচার নিয়ে লেখা নীল দর্পণ নাটকটির লেখককে। নীল চাষিদের ওপর ইংরেজদের অত্যাচার নিয়ে লেখা নীল দর্পণ নাটকটির লেখককে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, দীনবন্ধু মিত্র। 1860 সালে ঢাকা থেকে প্রকাশিত এই নাটকটি নীলকর সাহেবদের অমানবিক অত্যাচারের চিত্র তুলে ধরেছিল। এটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো, ফারাক্কা ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত? ফারাক্কা ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, গঙ্গা। গঙ্গা নদীর ওপর নির্মিত এই ব্যারেজের প্রধান লক্ষ্য ছিল হুগলি ভাগীরথী নদীর স্রোত সচল রেখে কলকাতা বন্দরকে নাব্য রাখা এবং উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের রেল ও সড়ক যোগাযোগ রক্ষা করা। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো, নেতাজি সুভাষচন্দ্র বসু কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 2 বার। তিনি 1938 সালে হরিপুরা অধিবেশনে এবং 1939 সালে ত্রিপুরা অধিবেশনে বা ত্রিপুরী অধিবেশনে পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 13 নম্বর প্রশ্নটি হলো, 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় বাংলার প্রধান কেন্দ্র কোনটি ছিল? 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় বাংলার প্রধান কেন্দ্র কোনটি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, ব্যারাকপুর। 1857 সালের 29 মার্চ ব্যারাকপুর ক্যান্টনমেন্টে মঙ্গল পাণ্ডে নামক সিপাহী ইংরেজ সার্জেন্টের ওপর গুলি চালিয়ে বিদ্রোহের সূচনা করেছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 14 নম্বর প্রশ্নটি হলো, দার্জিলিং জেলা কোন চাষের জন্য বিশ্বজুড়ে উপযুক্ত স্থান হিসেবে গণ্য হয়? দার্জিলিং জেলা কোন চাষের জন্য বিশ্বজুড়ে উপযুক্ত স্থান হিসেবে গণ্য হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, চা। দার্জিলিংয়ের ভূপ্রকৃতি ও শীতল আবহাওয়া উন্নত মানের চা চাষের জন্য শ্রেষ্ঠ। একে চায়ের শ্যাম্পেন বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো, বন্দে মাতরম পত্রিকাটির সম্পাদনা কে করতেন? বন্দে মাতরম পত্রিকাটির সম্পাদনা কে করতেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, অরবিন্দ ঘোষ। 1905 সালের শুরু হওয়া এই ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটি স্বদেশী আন্দোলন এবং জাতীয়তাবাদী চিন্তাধারা প্রচারে বিশাল ভূমিকা নিয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত জেলার নাম কি? পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত জেলার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, পুরুলিয়া। পুরুলিয়া জেলাটি রাজ্যের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত এবং এর 3 দিকে ঝাড়খণ্ড রাজ্য রয়েছে, আর এটি মালভূমি অঞ্চলের অংশ। আজকের 17 নম্বর প্রশ্নটি হলো, তিতুমির কোন বিপ্লবী আন্দোলনের মহান নেতা ছিলেন? তিতুমির কোন বিপ্লবী আন্দোলনের মহান নেতা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, ওয়াহাবি আন্দোলন। সৈয়দ মীর নিসার আলী, যাকে আমরা তিতুমির নামে জানি,
তিনি বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন এবং বাঁশের কেল্লা তৈরি করেন। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো, বিখ্যাত মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? বিখ্যাত মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মাইকেল মধুসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক মহাকাব্য। রামায়ণের প্রেক্ষাপটে বীর রস ও অমিত্রাক্ষর ছন্দে এটি রচিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো, ময়ূরাক্ষী সেচ প্রকল্প কোন জেলায় অবস্থিত? ময়ূরাক্ষী সেচ প্রকল্প কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, বীরভূম। ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত এই প্রকল্পটি বীরভূম জেলায় অবস্থিত। তিলপাড়া নামক স্থানে এর প্রধান বাঁধটি রয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো, কল্পনা দত্ত কোন বৈপ্লবিক দলের সদস্য ছিলেন? কল্পনা দত্ত কোন বৈপ্লবিক দলের সদস্য ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, যুগান্তর বা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, যেটি ছিল মাস্টারদা সূর্য সেনের দল। তিনি মাস্টারদা সূর্য সেনের অন্যতম প্রধান সহযোগী ছিলেন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নিয়েছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন শহরটি প্রাচীন বাংলার রাজধানী গৌড় এর জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন শহরটি প্রাচীন বাংলার রাজধানী গৌড় এর জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, মালদা। প্রাচীন ও মধ্যযুগের বাংলার রাজধানী গৌড় মালদহ জেলায় অবস্থিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো, ভারতী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? ভারতী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 1877 সালে ঠাকুর পরিবারের উদ্যোগে এই সাহিত্য পত্রিকাটি শুরু হয়। এর প্রথম সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের বিকাশে এই পত্রিকার অবদান অনস্বীকার্য। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 23 নম্বর প্রশ্নটি হলো, 1855 থেকে 1856 সালের বিখ্যাত সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন? 1855 থেকে 1856 সালের বিখ্যাত সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, সিধু ও কানহু। ব্রিটিশ শাসন এবং মহাজনদের শোষণের বিরুদ্ধে সাঁওতালরা সিধু, কানহু, চাঁদ ও ভৈরব এই 4 ভাইয়ের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছিল। একে সাঁওতাল হুল বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 24 নম্বর প্রশ্নটি হলো, সুন্দরবন অঞ্চলটি মূলত কিসের জন্য বিশ্বখ্যাত? সুন্দরবন অঞ্চলটি মূলত কিসের জন্য বিশ্বখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, ম্যানগ্রোভ বন ও রয়্যাল বেঙ্গল টাইগার। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, অনুশীলন সমিতি 1902 সালে কোথায় গঠিত হয়েছিল? অনুশীলন সমিতি 1902 সালে কোথায় গঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, কলকাতা। প্রমথনাথ মিত্র, যাকে পি মিত্র বলা হয়, এই প্রমথনাথ মিত্র সভাপতিত্বে এবং সতীশচন্দ্র বসুর উদ্যোগে কলকাতায় এটি প্রতিষ্ঠিত হয়। এটি ছিল বাংলার অন্যতম প্রধান সশস্ত্র বিপ্লবী সংগঠন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 26 নম্বর প্রশ্নটি হলো, প্রফুল্ল চাকি কোন ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে হত্যার চেষ্টার সাথে যুক্ত ছিলেন? প্রফুল্ল চাকি কোন ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে হত্যার চেষ্টার সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, কিংসফোর্ড। 1908 সালে মুজাফফরপুরে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বোমা ছোড়েন। ঘটনার পর পুলিশের হাতে ধরা দেওয়ার চেয়ে প্রফুল্ল চাকি নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 27 নম্বর প্রশ্নটি হলো, হুগলি নদী পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে গঙ্গা নদী থেকে বিচ্ছিন্ন হয়েছে? হুগলি নদী পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে গঙ্গা নদী থেকে বিচ্ছিন্ন হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, ফারাক্কা।
মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন গানের সুরে বাংলার মানুষ পথে নেমেছিল? 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন গানের সুরে বাংলার মানুষ পথে নেমেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, আমার সোনার বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বাঙালির ভ্রাতৃত্ব ও ঐক্য প্রকাশের জন্য আমার সোনার বাংলা গানটি রচনা করেছিলেন। বর্তমানে এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো বঙ্গীয় সাহিত্য পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 1893 সালে। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা এবং লুপ্তপ্রায় পুঁথি সংরক্ষণের উদ্দেশ্যে কলকাতায় এটি প্রতিষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, রমেশচন্দ্র দত্ত প্রমুখের অবদান এতে অনস্বীকার্য। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 30 নম্বর প্রশ্নটি হলো 1857 সালের সিপাহী বিদ্রোহে বাংলার কোন সেনানী কেন্দ্রটি বিদ্রোহের সূচনা হিসেবে কাজ করেছিল? 1857 সালের সিপাহী বিদ্রোহে বাংলার কোন সেনানী কেন্দ্রটি বিদ্রোহের সূচনা হিসেবে কাজ করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, ব্যারাকপুর। ব্যারাকপুর কন্টেনমেন্টে সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহের প্রথম পতাকা তুলেছিলেন। এরপরই এই বিদ্রোহ সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো হিন্দু মেলা 1867 সালে কে প্রবর্তন করেছিলেন? হিন্দু মেলা 1867 সালে কে প্রবর্তন করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, নবগোপাল মিত্র। দেশীয় সংস্কৃতি ও জাতীয়তা বোধ জাগিয়ে তোলার জন্য নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু এই মেলার আয়োজন করেন। এই কারণে নবগোপাল মিত্রকে ন্যাশনাল মিত্র বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন পাদদেশ অঞ্চলকে কী নামে ডাকা হয়? পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন পাদদেশ অঞ্চলকে কী নামে ডাকা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, ডুয়ার্স ও তরাই। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার হিমালয়ের পাদদেশ অঞ্চলকে ডুয়ার্স বলা হয়। ডুয়ার্স মানে দরজা, কারণ এই পথেই ভুটানে যাওয়া যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 33 নম্বর প্রশ্নটি হলো তিস্তা নদী পশ্চিমবঙ্গের কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়? তিস্তা নদী পশ্চিমবঙ্গের কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, উত্তর পূর্ব। তিস্তা উত্তরবঙ্গের প্রধান নদী। এটি হিমালয় থেকে উৎপন্ন হয়ে জলপাইগুড়ি ও কোচবিহার জেলা দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 34 নম্বর প্রশ্নটি হলো বাংলার প্রথম ছাপাখানা বা প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল? বাংলার প্রথম ছাপাখানা বা প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, শ্রীরামপুর। 1800 সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে উইলিয়াম কেরি ও তার সহযোগীরা প্রথম ছাপাখানা স্থাপন করেন। এখান থেকেই বাংলা হরফের আধুনিক মুদ্রণ শুরু হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কোন বিপ্লবী নেতার নেতৃত্বে হয়েছিল? 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কোন বিপ্লবী নেতার নেতৃত্বে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, সূর্য সেন। 1930 সালের 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একদল বিপ্লবী চট্টগ্রাম শহরের সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং কয়েকদিনের জন্য শহরটিকে ব্রিটিশ মুক্ত রেখেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 36 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন নদী অধিক পরিমাণে পলি বহন করে নিয়ে আসার জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন নদী অধিক পরিমাণে পলি বহন করে নিয়ে আসার জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, গঙ্গা। গঙ্গা নদী হিমালয় থেকে নেমে আসার সময় প্রচুর পরিমাণে পলি বহন করে আনে, যা বাংলার উর্বর গাঙ্গেয় বদ্বীপ গঠন করেছে।
দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 37 নম্বর প্রশ্নটি হলো, চাল খোলা সেচ প্রকল্প প্রধানত কোন জেলার কৃষি ব্যবস্থার সাথে সম্পর্কিত? চাল খোলা সেচ প্রকল্প প্রধানত কোন জেলার কৃষি ব্যবস্থার সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, পুরুলিয়া। পুরুলিয়া একটি জল কষ্টপ্রবণ জেলা। এখানকার কৃষি জমিতে জলের যোগান দিতে চাল খোলা সেচ প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখে নেব পরের প্রশ্নটি। মহাত্মা গান্ধী 1945 সালে কলকাতায় এসে কোন সেবামূলক কার্যের জন্য প্রচার করেছিলেন? মহাত্মা গান্ধী 1945 সালে কলকাতায় এসে কোন সেবামূলক কাজের জন্য প্রচার করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, হরিজন সেবা। সমাজ থেকে অস্পৃশ্যতা দূর করতে এবং তথাকথিত নিম্নবর্গের মানুষদের উন্নয়নের জন্য গান্ধীজি দেশ জুড়ে প্রচার করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। চুয়াড় বিদ্রোহ মূলত কোন জেলায় তীব্র আকার ধারণ করেছিল? চুয়াড় বিদ্রোহ মূলত কোন জেলায় তীব্র আকার ধারণ করেছিল? আর যেটি শুরু হয়েছিল 1799 থেকে চলেছিল 1800 সাল পর্যন্ত। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, বাঁকুড়া ও মেদিনীপুর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অতিরিক্ত কর ও জমি কেড়ে নেওয়ার প্রতিবাদে আদিবাসী ভূমিজ বা চুয়াড়রা জঙ্গলমহল এলাকায় এই বিদ্রোহ করেছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত? নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, পাতিয়ালা। এটি এশিয়ার বৃহত্তম ক্রীড়া বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। এর মূল কেন্দ্র পাঞ্জাবের পাতিয়ালায় অবস্থিত হলেও নেতাজির নামে কলকাতায় অর্থাৎ সল্টলেকে এর গুরুত্বপূর্ণ পূর্ব আঞ্চলিক কেন্দ্র রয়েছে। তো এই হলো আমাদের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।